এই যারা গেল সংসদীয় দলে তারা এখন ছটফটাচ্ছে কেন? ওই এনসিপিআর লোকেরা যদি বলে আমরা ওদের মর্যাদা দিলাম না, তাহলে একদিকে বিপাকে পড়বে এবং সেটা পড়ার বিপুল সম্ভাবনা। দেব সে সিনেমা আছে, কিন্তু অন্যদের তো তা নেই। তাদের মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে। দুজনকে, সন্দীপন শাহ, ঋতব্রতকে তো বহিষ্কারই করা হয়েছে। তাহলে তারা আনঅ্যাটাচ মেম্বার হিসেবে থেকে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইখানে বিধায়কদের বিধায়ক পদ খারিজের জন্য তত উৎসুক নন। তারা চাইছেন যে সাংসদদের যাক। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত ও আনসিল লেখার বিস্তারিত টিপস, আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। তৃণমূলের যারা সাংসদরা ছিলেন তারা দলটাকে ভেঙে তারা এনসিপিআই নামক একটা দল, যার কোনো অস্তিত্ব আমরা এতদিন জানতাম না, সেখানে চলে যাচ্ছেন। অন্যদিকে বিধায়করা তারা একটা নতুন তৃণমূল দল খুলে নিচ্ছেন। এই যে গোটা বিষয়টা নিয়ে তাদের আইনি জটিলতায় কতটা তারা পড়তে পারে, বা এই যে এনসিপিআই থেকে প্রকারান্তরে ঘুর পথে তারা যে বিজেপিতে আসতে চাইছেন, এর ফলে কি আইনি জটিলতায় তাদের সাংসদ পদ খারিজ হতে পারে, বা এই যারা বিধায়করাও এমন আচরণ করছেন তাদেরও কি বিধায়ক পদ খারিজ হতে পারে? দল ত্যাগ বিরোধী আইন কি বলছে? আইনি প্রক্রিয়ার মধ্যে এরা পড়ে গেছে। সেটা হচ্ছে, আমরা জানি 10 শিডিউল 10ম তফসিলে এই দলত্যাগ করে যে জনপ্রতিনিধিরা এক দল থেকে অন্য দলে চলে যাবে, তারা টাকা নিয়েই যাক আর না নিয়েই যাক, যেটাকে অতীতে বলা হতো আয়ারাম গয়ারাম। সে আয়ারাম গয়ারাম কথাটাও কিন্তু অ্যাকচুয়ালি হরিয়ানার একজন বিধায়ক, তার নাম করেই বিষয়টা হয়েছিল। তার নাম ছিল আয়ারাম। এইবার এই ক্ষেত্রে আইনটাকে কঠোর ক্রমাগত করা হয়েছে। আমরা মহারাষ্ট্রে দেখেছিলাম যে শিবসেনা এবং এনসিপি, শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরে যার নেতৃত্বে ছিলেন, তার থেকে দল ভেঙে বেরিয়ে গিয়ে শিন্দে সেনা একটা আলাদা দল হয়, এবং অজিত পাওয়ার, শরদ পাওয়ারের ভাইপো, তিনি বেরিয়ে যান, গিয়ে বিজেপির দেবেন্দ্র ফডনবিসের নেতৃত্বে তারা নতুন গভর্নমেন্টে চলে যায়। এইটাকে কেন্দ্র করে মামলা হয়। সেই মামলার এখনো ফাইনাল হয়নি, কিন্তু এই দলত্যাগ বিরোধী আইনটাকে কেন্দ্র করে সুভাষ দেশাই ভার্সেস প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র, তার যে মামলা 19শে সেপ্টেম্বর 2023, তাতে জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, এম.আর. শাহ এবং কৃষ্ণ মুরারি জাস্টিস, এই 5 মেম্বার, সম্ভবত হিমা কোহলিও ছিলেন এবং PS নরসিমহা ছিলেন, তারা একটা রায় দেন। সেই রায়তে তারা বলেন যে দল মানে কিন্তু বিধায়ক দল বা সংসদীয় দল নয়। দল ভেঙে যে যাবে 2/3, ওইভাবে যাওয়া যায় না। দল মানে যে দলের চিহ্নে তারা জয়ী হয়েছে, সেই দলের যারা অফিস বেয়ারার, অর্থাৎ একদম উপর থেকে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, ন্যাশনাল আছে, রাজ্য আছে, তাদেরকে কোথাও গিয়ে মার্চ হতে হবে। অর্থাৎ কজন বিধায়ক বা সাংসদ টাকা পেলেন, আমি অন্যদিকে গিয়ে তাদের সাপোর্ট করলাম, বললাম মিলে গেলাম, আর সেটা মান্যতা দিয়ে দিলেন স্পিকার, তাহলেই কিন্তু হবে না। দলটাকে ভাঙতে হবে এবং মার্চ করাতে হবে। এই মার্জারের যে পদ্ধতি, যেটা একটা সহজ পদ্ধতি আবিষ্কার হয়ে গেছিলো, যে বিধায়ক দল ভেঙে দিলাম, আমি তোমায় টাকা নিলাম, ওই দলে চলে গেলাম, সাপোর্ট করলাম, এটা করা যায় না। এটা করলে তাদের জনপ্রতিনিধিত্ব যে আইন, সেই আইনে তাদের পদ খারিজ হয়ে যাবে। এইবার এই যে 20 জন বিদ্রোহী বা বাগী বা ধান্দাবাজ বা গাদ্দার, যাই বলা হোক না কেন, তৃণমূলের যে কজন সাংসদ আছেন, যারা সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়দের নেতৃত্বে বেরিয়ে গেছেন, তার মধ্যে 3 জন মুসলিম আছেন, আমরা সবাই জানি, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, বা অন্যরা আছেন। তারা
যেহেতু বিজেপিতে সরাসরি যেতে পারবেন না, তারা এনসিপিআই বলে ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়াতে গেলেন। কিভাবে গেলেন? হাওড়ার সদর থেকে অন্ততপক্ষে 70 কিলোমিটার দূরে হাটগাছা সাঁকরাইলের তার গ্রামের একটা বাড়িতে একটা এনসিপিআই দল, তার রেগুলার যে তার রিনিউয়াল হয় সেটাও হয়নি। সেই দলের প্রেসিডেন্ট সেক্রেটারি জানেন না, এরা বললেন আমরা এনসিপিআই, আমরা মার্চ করে গেলাম। তা দলের সংগঠনের থেকে এই দলে তো মার্চ করেনি। এখন এইটা নিয়ে মামলার অপেক্ষায় আছে। এদের সাংসদ পদ খারিজ হওয়া নিয়ে অভিষেক ব্যানার্জিরা, মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি ওম বিড়লাকে চিঠি দিয়েছে। ওম বিড়লা টাইমটা ঝোলাচ্ছে, কারণ প্রাথমিক ব্যবস্থা নিতে হবে ওম বিড়লাকে। এবং ওই যে মামলা, যেটা সুভাষ দেশাই ভার্সেস গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের যে মামলা 1993 সালে, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছিল এটার সাথে সাথে যে দলের চিফ হুইপ কে হবে, দলের বিরোধী দলনেতা কে হবে, এই বিষয়টাও কিন্তু ঠিক করবে দল, নট বিধায়ক দল বা সংসদীয় দল। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চিঠি দিয়ে যাকে বলবেন দলনেতা মানতে হবে। আমরা এখানকার বিধানসভাতে দেখেছি সেটা হয়নি, যেটা নিয়ে আবার হাইকোর্টে মামলা হয়েছে ঋতব্রতদের বিরুদ্ধে। আমি আগে আসি, এই যারা গেল সংসদীয় দলের, তারা এখন ছটফটাচ্ছে কেন? ওই এনসিপিআর লোকেরা যদি বলে আমরা ওদের মর্যাদা দিলাম না, তাহলে একদিকে বিপাকে পড়বে, এবং সেটা পড়ার বিপুল সম্ভাবনা। যে কারণে ওম বিড়লা এখনও তাদের কিন্তু এনসিপি আলাদা বলছেন, মুখে বলছেন, মর্যাদা দেয়নি। যে কারণে লোকসভার খাতায়, লোকসভার ওয়েবসাইটে বা লোকসভায় যখন এই বিতর্ক চলছে, গত সপ্তাহে পার্লামেন্ট, ওইটা যখন বলতে উঠছে, দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই কিন্তু প্রত্যেককে দেখানো হচ্ছে। কেন দেখানো হচ্ছে? কারণ টেকনিক্যালিটিস এখানে আটকে আছে। যে কারণে ওম বিড়লা টেকনিক্যালি কিছু করছেন না। উল্টো দিক থেকে রাজ্যে যেটা হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা অরূপ রায়কে চেয়ারপারসন করে তারাই প্রধান তৃণমূল বলে অ্যাপ্লাই করেছিলেন কোথায় না, জ্ঞানেশ কুমারের ইলেকশন কমিশন দপ্তরে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়রা চিঠি দিয়েছে, আমাদের এই স্ট্রাকচার, আমাদের এই ব্যাপার, আমাদের দল এইটা, আমরাই দল, তাহলে এটা যেতে পারেন ইলেকশন কমিশনের উপরেও বর্তায়। ইলেকশন কমিশন এরপর মমতাদের দেখেছিল, তারা তাদের মতো ক্ল্যারিফিকেশান লয়ারদের দিয়েছে, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জিরা গিয়ে বলেছে। এবার ঋতব্রতদের যখন দেওয়া হচ্ছে সময়, আমরা জানি এই ইলেকশন কমিশন বা পার্লামেন্টের স্পিকার সব বিজেপির, এ নিয়ে কোনো সন্দেহই নেই। তখন তারা টাইম কিল করছে। 23 তারিখে বলেছিল ওদের ডাকা হবে, তারপর 25শে জুলাই পেরিয়ে গিয়েছে, আজ আগস্ট মাসের ফার্স্ট উইক চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি দিয়েছেন, তাহলে পরিষ্কার বলে দিন যে এরা তৃণমূল আসল নয়। সেটাও করছেন না। এবার যে মুহূর্তে বলবেন আসল তৃণমূল নয়, আর যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়দের বহিষ্কার করেছেন, যদি যাদেরকে করবেন তাদের তো মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই বিধায়করাও ক্যাচাকলে পড়েছে এবং এই সাংসদরাও ক্যাচাকলে পড়েছে আইনের। এবার হাইকোর্ট কি করবে, সুপ্রিম কোর্ট কি করবে? পুরনো আইন যদি তারা একেবারে ল বুক মেনটেন করে, তাহলে এদের খারিজ হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আদালত যারা সাংবিধানিক পদে ক্ষমতায় বসে থাকেন তাদের দিকেই রায় দেয়, যেটা নিয়ে সন্দেহ ওঠে, প্রশ্ন ওঠে। এবং বর্তমানে যিনি চিফ জাস্টিস সূর্যকান্ত, তাকেও আমরা দেখেছি অন্ধভাবে বিজেপির সুবিধে হচ্ছে এমন রায় তিনি দিচ্ছেন, বিজেপির সুবিধে হচ্ছে। আমি সুপ্রিম কোর্টকে কোনো বা জাজেদের আলাদা করে বলছি না তারা পক্ষপাত দুষ্ট, কিন্তু রায়তে তাদের সুবিধে হচ্ছে। কিন্তু এই যে জেনজি মুভমেন্ট বলা হোক বা ককরোচ পার্টি মুভমেন্ট বলা হোক বা যন্তর মন্তরে নিট কেলেঙ্কারি করে যেটা হয়েছে, যেহেতু ককরোচ শব্দটা বলেছিলেন সূর্যকান্ত, উনি প্রবল চাপে পড়েছেন। চাপে পড়ে উনি একের পর এক প্রোগ্রাম ক্যান্সেল করছেন। মুম্বাইতে প্রোগ্রাম ছিল টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সের, ক্যান্সেল করেছেন। তার আগে ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লাবের প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে। আমি জানি আর একটা প্রাইভেট ইউনিভার্সিটি, তারা সম্ভবত হরিয়ানা কি হিমাচল প্রদেশে, তাদের প্রোগ্রাম ছিল, সেটাতেও যাননি। তো সুপ্রিম কোর্ট বা আদালতও চাপে আছে। সুতরাং একতরফা আমি বলে দিলাম না এটা শুনবো না, এরকম হবে না। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসেম্বলিতে যতজন অতীতে স্পিকার হয়েছে, আমরা দেখেছি তারা
আইনের থেকে এসছেন, লয়ার থেকে এসছেন। হাসিম আব্দুল আলিম, মনসুর হবিবুল্লাহ, বিমান ব্যানার্জি, তার আগে যারা ছিলেন অতীতে তারাও তাই। কিন্তু এইবার প্রথমে একজন এসছে লতীন্দ্রনাথ বসু, তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি খাটো করছি না, তো আইনি ব্যাখ্যাটাই কিন্তু অদ্ভুত কতগুলো বিষয় আছে। এখন এরা চ্যালেঞ্জ করেছে যে ওই লটাকে দিয়ে, অর্থাৎ সুভাষ দেশাই ভার্সেস গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের যে গভর্নর, যেটা 1993 সালের যে কনস্টিটিউশন বেঞ্চ বলেছিল যে দল যদি কাউকে বলে বিরোধী দলনেতা সেই বিরোধী দলনেতা, দল যদি কাউকে বলে চিফ হুইপ সেই চিফ হুইপ, সেই মামলাটাই তো হাইকোর্টে চলছে। তাহলে ওই মামলারকে সাইড যদি করা যায়, হাইকোর্ট তাহলে সাংবিধানিক যে বেঞ্চ, তারাই তো সুপ্রিম কোনো কিছু আইনের ব্যাখ্যায়। সুতরাং কি হবে এই দুপক্ষরই ছটফটানি। কিন্তু তার মধ্যে আমি জানি যে দুজনকে, সন্দীপন শাহ, ঋতব্রতকে তো বহিষ্কারই করা হয়েছে। তাহলে তারা আনঅ্যাটাচ মেম্বার হিসেবে থেকে যেতে পারবে। কিন্তু লোকসভায় এই 20 জনের সদস্যপদ বাতিলের জন্য আবেদন করা হয়েছে। ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা, ঋতব্রত ক্যাম্পে 65 জনের যে বলছে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়রা সরাসরি দুজনকে দল থেকে এক্সপেল করে দিয়েছে। অর্থাৎ দে আর নাও আনঅ্যাটাচড এমএলএ। ঋতব্রত বা সন্দীপন সাহারা কিন্তু আগামী 5 বছর এমএলএ থাকতে পারবেন। কিন্তু যদি আইন আদালতে চ্যালেঞ্জ হয়ে যায় এবং আইনের প্রেক্ষাপটে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায় বা অন্য যারা গেছেন তাদের কিন্তু সাংসদ পদ খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য কি এরা তৃণমূলে আবার ফিরে আসতে চাইছে, এটা জল্পনা শোনা যাচ্ছে। হ্যাঁ, এই জন্যে এদের মধ্যে 5-6 জন তৃণমূলে ব্যাক করতে, তাদের মাঝপথে খারিজ হয়ে যাবে, পেনশনও পাবে না, সুবিধাও পাবে না, আমও গেল, ছালাও গেল। এইবার মহুয়া মৈত্রী যেটা বলেছিলেন, এরা নাকি 40 কোটি টাকা করে পেয়ে গেছেন। কে টাকা পেয়েছেন না পেয়েছেন আমি জানি না, কিছু নিশ্চয়ই হয়েছে। কেউ আর বলছে টাকা ফেরত দিতে হবে, সত্যি মিথ্যে তো বলা যায় না। এবার যারা এর মধ্যে পড়েছেন, যাদের কাছে আর অন্য কিছু নেই, দেব সে সিনেমা আছে, কিন্তু অন্যদের তো তা নেই, তাদের মধ্যে একটা ছটফটানি শুরু হয়েছে। সত্যিই যদি এই মামলা চলে, তার মধ্যে কল্যাণ ব্যানার্জি বলেছেন যাকে করা হয়েছে কিছু একটা হবে, কিছু একটা হবে। এই কিছু একটা হওয়ার মধ্যে কপিল সিব্বাল যে এক্সপ্লেনেশন চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে, এবং সুপ্রিম কোর্ট যেটা গভর্নমেন্টের কাছে জানতে চেয়েছে, তার তো একটা এক্সপ্লেনেশন দিতে হবে। তার প্রেক্ষাপট যদি ফেভারেবল হয়, মামলা কোন দিকে যাবে তো কেউ জানে না রে বাবা। সুপ্রিম কোর্ট আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার, তারা চোখ বন্ধ করে অযোধ্যা বা অন্য রায় যে বিজেপির পক্ষে মেরে দেবে, এই মুহূর্তে সেই অবস্থা নেই। সুতরাং সেই ক্ষেত্রে যদি হয়, তাহলে যদি মেম্বারশিপ খারিজের রাস্তায় যায়, আর মমতারা অলরেডি চিঠি দিয়ে বসে আছে, আর যদি বা স্পিকার এদের এই 20 জনের বা বৈধতা দেয়, তাহলে তৎক্ষণাৎ এরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে যে স্পিকার যে বৈধতা দিয়েছে সেটা ওই 2023-এ DY চন্দ্রচূড়ের যে সাংবিধানিক বেঞ্চের রায় তার বিপরীত, ওটাও চ্যালেঞ্জ হবে। আবার এরা টু থার্ড করে লাফাচ্ছিল, যদি এই 3 জন মুসলিম সাংসদ বেগড়ে বাজায়, কারণ বিজেপি তাদের নেবে না। আরও শোনা যাচ্ছে 2-3 জন সাংসদ আছেন, তারাও ভয় পাওয়ার দরকার নেই বাবা। তাহলে সংখ্যাটা 20, এই কারণে যে ওদের 28 জন আছে, 18-3 মানে 29 জনের মধ্যে একজন বরিশালহাট সিট খালি, আর 28 জন আছে। 28 জনের মধ্যে 18 জন, 2/3, তাহলে 18 জনের নিচে নেমে আসবে, তখন আর 2/3-এর যুক্তিও খাটবে না। যে কারণে শতাব্দীরা এখন এদের ওপর পুলিশ মার্কিং শুরু করেছে এবং পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। এখানকার বিধায়কদের একটা সেকশনও মমতার সাথে দেখা করেছিলেন, তাদেরকে আবার নতুন করে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে। এইরকম একটা, কারণ গোটাটাই আইনি প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইখানে বিধায়কদের বিধায়ক পদ খারিজের জন্য তত উৎসুক নন। তারা চাইছেন যে সাংসদদের যাক, তাহলে ইলেকশন হবে, হলে বোঝা যাবে যা বিজেপি পেলো, না পেলো আমরা 2-3টে পেলাম। অভিষেক ব্যানার্জি আমার কাছে খবর চাইছেন সবারই যাক, মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে কিছু বাঁচিয়ে রেখে কিছু যাক।
ফলে এই যে আমার পথ চলে যেতে পারে, এটা তো একটা রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। এরা নিজেরাও বুঝতে পারছে না, যে কারণে শতাব্দী রায় বলেছে না যে আমরা কতগুলো আইনের ক্ল্যারিফিকেশান চেয়েছি, এই ক্ল্যারিফিকেশান এটা। যে কারণে জুন মালিয়া দৌড়চ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, শতাব্দী রায় দৌড়চ্ছেন জুন মালিয়া গেছে অমিত শাহর কাছে, শতাব্দী রায় গেছে প্রাইম মিনিস্টারের কাছে, আবার সুদীপ এসে মিটিং করছে শুভেন্দুর সাথে। কিন্তু এই আইনি জটিলতার প্রক্রিয়াটা রয়ে যাচ্ছে, এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, গায়ের জোরে তো সব কিছু চলে না। না, সংবিধানের মূল ফ্রেমওয়ার্কে চলে, এবং 10 শিডিউলটাকে যদি পালন করতে হয়, আর নয়তো পালন করার দরকার নেই, তুলে দাও, যে যা খুশি তাই করুক। বিজেপি সেটাও তুলতে পারছে না, এই যখন একটা জায়গা আটকে